রাজধানীর মৌচাকে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বিল্লাল খুন। ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে বিরোধ হয়েছে। রমনা থানা যুবদলের কমিটি বিলুপ্ত। আহ্বায়ক বাবু বহিষ্কার। চার পাঁচজনে মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুঁইটা দিয়ে পালমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য, মৃত্যু নিষেধের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে। দিল্লিতে বিজিবি বিএসএফ ডিজি পর্যায়ের বৈঠকে গুরুত্ব পাচ্ছে পশিন সীমান্ত হত্যা সহ নানা বিষয়। আইন মেনে চলার আহ্বান বাংলাদেশের। বিশাল বাজেটে মিলছে না আয় ব্যয়ের হিসাব। উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য অর্জন নিয়ে সংশয়। নিম্নবিত্তের স্বস্তি নিশ্চিতই মূল চ্যালেঞ্জ। বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায়, তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। হামে নিহত শিশুদের বড় অংশেরই প্রাণ ঝরেছে টিকা নেয়ার আগে। সময় হলেও প্রতিষেধক পায়নি অনেকে। ভ্যাকসিন দেওয়ার সহ বয়সসীমা এগিয়ে আনার ব্যাপারে সিদ্ধান্ত হয়নি এখনো। হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর, কাশিটা খুব বেশি হয়ে গেল, কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। যমুনার পানি বৃদ্ধির সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুরের মনিয়া দ্বীপচরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। মাথা গোঁজা ঠাই টিকিয়ে রাখার আকুতি স্থানীয়দের। আগে ভিড়ে ভাঙ্গে এই জায়গায় 6 মাস ধরে আসি আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না অন্য জায়গায় জানি। সুখের সংসার ছিল, আর নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে না। ভিক্ষাবৃত্তির জন্য বিক্রি হওয়া কুষ্টিয়ার 3 শিশু ঢাকা থেকে উদ্ধার। চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। ফিলিপাইনের মিনদানাও দ্বীপে আঘাত হানা ভূমিকম্পে প্রাণহানি বেড়ে 37। এখনও নিখোঁজ বেশ কয়েকজন। ঘরবাড়ি হারিয়েছে 10,000-এর বেশি বাসিন্দা। বাংলাদেশ অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে আজ জয় দিয়ে সিরিজ শুরু করতে চান মেহেদী মিরাজ। মিরপুরের উইকেটে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত অজি অধিনায়ক। আমন্ত্রণ যমুনা নিউজে, সঙ্গে আছে আমি ছোয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীতে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বে জেরে রমনা থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে হত্যা করা হয়েছে। নিহতের স্বজনদের অভিযোগ, রমনা থানা যুবদলের আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর নেতৃত্বে হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর মৌচাকে ফুটপাতের দোকানের চাঁদা নিয়ে দ্বন্দ্বের জেরে থানা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদারকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। সোমবার রাত 8টার দিকে মৌচাক আনারকুলি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে। সারা জীবন জেলের ভিতরে খালি গেছি আর আইছি কষ্ট করতে করতে। নিহতের স্বজনরা জানান, সন্ধ্যায় আনারকুলি মার্কেটের সামনে কয়েকজন মিলে প্রথমে বিল্লালের ভাগিনা মোবারককে মারধর করে। এই ঘটনার পর মোবারক তার মামা বিল্লালকে ডেকে আনেন। এরপর আনারকুলি মার্কেটের সামনে ওই মারামারির ঘটনার সালিশ বৈঠক হচ্ছিল। তখন যুবদলের রমনা থানার আহ্বায়ক দিদারুল ইসলাম বাবুর সাথে তর্কাতর্কি হয় বিল্লালের। এক পর্যায়ে বাবুর নেতৃত্বে তার অনুসারীরা বিল্লালের বুকে ছুরিকাঘাত করে। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন বলে অভিযোগ। আমার ফুয়া তবে আকাশ বাইরে মারতে নিছে, কিন্তু আকাশ বেশি সরে গেছে, পারে নাই। পরে 4-5জনে মিলে আমার আব্বুরে ধরে সাইডে নিয়ে গেছে। পরে আরেকজন ছিল, ও কি করছে, গিয়া বুকের ভিতরে ডাইরেক্ট ছুঁইটা দিয়ে পালমাইরা দিয়া দৌড় দেওয়া চলে গেছে। শরীরের কোথাও আঘাত করা হয় নাই, মারার জন্য, মৃত্যু নিষেধের জন্য একবারে হাড়ের উপর আঘাত করা হয়েছে, মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং তাকে ডেকে নেওয়া হয়েছে। এবং তাকে ডেকে নিছে কে? রমনা থানা যুবদলের আহ্বায়ক বাবু। আমরা এটা সুস্থ তদন্ত করে আমরা যে করছে তার ফাঁসি চাই। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান রমনা থানার সহকারী কমিশনার মাজহারুল ইসলাম। বলেন, তদন্ত করে হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
মামলা আমরা ভিক্টিমের পরিবারের সাথে আমাদের কথা হয়েছে, আমরা অভিযোগ প্রাপ্তির সাথে সাথেই মামলা গ্রহণ করব। আর মামলা গ্রহণের আগে থেকেই আমরা কাজ শুরু করেছি এবং যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত তাদেরকে যাতে দ্রুততার মধ্যে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পারি সে ব্যাপারে আমরা খুবই বদ্ধপরিকর। এই ঘটনায় যুবদলের রমনা থানা কমিটি বিলুপ্ত এবং অভিযুক্ত বাবুকে তাৎক্ষণিক বহিষ্কার করা হয়েছে। এর আগে গত 3 সেপ্টেম্বর একটি বাস কাউন্টারে হামলা ও ভাঙচুরের অভিযোগে দল থেকে বহিষ্কার ও গ্রেফতার হন নিহত বিল্লাল হোসেন। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে বিদ্যমান নানা সমস্যা ও নিরাপত্তা ইস্যু নিয়ে শুরু হয়েছে বিজিবি বিএসএফের মহাপরিচালক পর্যায়ের 57তম সীমান্ত সম্মেলন। নয়াদিল্লিতে বিএসএফ সদর দপ্তরে সোমবার শুরু হওয়া 4 দিনব্যাপী এই বৈঠক চলবে 11 জুন পর্যন্ত। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে 15 সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল এবং বিএসএফ মহাপরিচালক প্রবীণ কুমারের নেতৃত্বে 12 সদস্যের ভারতীয় প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিয়েছেন। বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় সীমান্ত হত্যা বন্ধে কার্যকর পদক্ষেপ, জোরপূর্বক পুশিন রোধ ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ। এছাড়া মাদক, অস্ত্র ও অন্যান্য নিষিদ্ধ পণ্যের চোরাচালান, মানব পাচার এবং সীমান্তের 150 গজের মধ্যে অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ নিয়েও আলোচনা হবে। বিজিবির কঠোর অবস্থানের মুখে সোমবার দেশের 3টি সীমান্ত এলাকা দিয়ে পুশিনের চেষ্টা করা 321 জনকে ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। কুড়িগ্রামের বকবান্ধা ও ঝাউবাড়ির সীমান্তে 300 জনকে এপারে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে তা নস্যাৎ হয়ে যায়। এ প্রসঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ জানান, পুশিন চেষ্টা মেনে নেওয়া হবে না। এমন তৎপরতা বন্ধে ভারতকে 10 থেকে 12 বার চিঠি দেওয়া হয়েছে। রোববার মধ্যরাত কুড়িগ্রামের রৌমারী উপজেলার বকবান্ধা ও ঝাউবাড়ি সীমান্তে দুই দেশের সীমান্ত রক্ষীদের মধ্যে উত্তেজনা। স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, সীমান্তের সুদূরটিলা ক্যাম্পের কাঁটাতারের কাছে দুটি ট্রাকে করে প্রায় 300 মানুষকে এনে জড়ো করে বিএসএফ। এরপর এপারে ঠেলে পাঠানোর চেষ্টাও করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। তবে বিজিবি ও গ্রামবাসীর ঐক্যবদ্ধ প্রচেষ্টায় পিছু হটতে বাধ্য হয়। ভারতের বিএসএফ প্রায় 300 লোক বাংলাদেশে পুশিং করার চেষ্টা করে। বাংলাদেশের বিজিবি, গ্রামবাসী, খেওয়ারচর, বকবান্ধা, আলগাচর সব লোক মিলে সারা রাত আমরা পাহারা দিয়ে রক্ষা করি। পঞ্চগড়ের বড়বাড়ি সীমান্তে বিজিবির শক্ত অবস্থানের কারণে 4 দিনের মাথায় 10 জনকে ফেরত নিতে বাধ্য হয়েছে বিএসএফ। গতরাতে কয়েক দফায় সীমান্তের ফ্লাড লাইট বন্ধ করে তাদের সরানো হয়। লাইটগুলো অফ করার পরেই তো দেখা যায় আনুমানিক 2:30 মিনিট হবে। এই সময় তারা আবার তাদেরকে নিয়ে চলে যায়। বাংলাদেশের বিজিবি আছে, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করছি। আমরা চাই যে তাদেরকে আন্তর্জাতিক আইনের মাধ্যমে সুরাহা করে আমাদের দেশে তো আমাদের দুঃখ নেই। ঠাকুরগাঁওয়ের মশালগাঁও সীমান্তেও জড়ো করা 11 জনকে দুদিন পর ফিরিয়ে নিয়েছে বিএসএফ। গতরাত 3টার দিকে তাদের সীমান্ত থেকে সরিয়ে নেওয়া হয়। সকালে এসে দেখতেছি যে আমরা পরিস্থিতি স্বাভাবিক। আমাদের বর্ডার গার্ড বিজিবি আমাদের এখানে প্রচুর নজরদারিতে রেখেছে তারা। সকালে এসে দেখতেছি আবার লাইট বন্ধ, তারপরে সকালে এসে দেখতেছি ও মানুষজন কেউ নাই। বিজিবিরা ছিল আর থাকার পরে আমরা তো রাতে ছিল, আর রাতে তখন ভারতের লাইট বন্ধ করে দিয়েছে। বন্ধ করার পর একদম সকালে আসছে দেখছি আর লোকজন নাই, কিছু নাই, আর ভারতের বিএসএফও নাই। এদিকে গত কয়েকদিনের পুশিন চেষ্টার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম বলেন, পুশিন মেনে নেওয়া হবে না। এই তৎপরতা বন্ধে এ পর্যন্ত ভারতকে 10-12টি চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে দিল্লি কার্যকর ব্যবস্থা নেবে বলেও প্রত্যাশা তার। বাংলাদেশে যদি ভারতীয় কোনো ইলিগাল সিটিজেন থাকে বা ভারতে যদি বাংলাদেশের কোনো ইলিগাল সিটিজেন থাকে, তাদেরকে ফেরত আনার বা আমাদের ভারতীয়দেরকে ফেরত দেওয়ার একটি মেকানিজম বিদ্যমান আছে। সেই বিদ্যমান মেকানিজমটা, ডিপ্লোমেসিটা অবলম্বন করেই ভারতকে আমাদের সাথে কাজ করতে হবে, কথা বলতে হবে, এবং বাংলাদেশও সেটা করবে। আমরা যত রকম ডিপ্লোম্যাটিক নর্ম আছে সেটা আমরা ফলো করছি। আমরা রেগুলারলি তাদেরকে যখনই পুশিনের ঘটনা আমাদের কানে আসছে বা আমরা দেখছি, আমার রিপোর্টিং হচ্ছে, আমরা কিন্তু তাদেরকে চিঠি দিচ্ছি। এছাড়া মেহেরপুর, সুনামগঞ্জ, লালমনিরহাটের সীমান্তগুলোতেও বিএসএফের পুশিন চেষ্টা ঠেকাতে তৎপর বিজিবি।
জারিন অর্নি, যমুনা নিউজ। এ পর্যায়ে সীমান্ত পরিস্থিতির খবর জানব। আখাউড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মহিউদ্দিন মিশু। মিশু, এখন সীমান্ত পরিস্থিতি কেমন? নতুন করে কি পুশিং চেষ্টার কোনো খবর মিলেছে কিনা? আপনি যেমনটা জানাচ্ছিলেন সেটা হলো ভারতের সঙ্গে কিন্তু যে ভারতের যে পশ্চিমবঙ্গের যে ক্ষমতা পালাবদলের পর কিন্তু সেখানকার পশ্চিম, দক্ষিণ এবং উত্তরাঞ্চলের যে জেলাগুলো, সীমান্ত জেলাগুলো রয়েছে, সেখানে রাজশাহী, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, মেহেরপুর সহ পঞ্চগড়, এই সীমান্তগুলো দিয়ে কিন্তু দফায় দফায় যে পুশিং চেষ্টা চালাচ্ছে বিএসএফ, এবং সেটা রুখে দিচ্ছে বিজিবির পাশাপাশি গ্রামবাসী সহ কিন্তু সেই অপচেষ্টা রুখে দিচ্ছে। আমি যদি বিজিবির তথ্য অনুযায়ী একটা বিষয় আপনার মাধ্যমে জানিয়ে রাখতে চাই, সেটা হলো বাংলাদেশের যে ভারতের সীমান্ত ঘেঁষা বাংলাদেশের যে সীমান্তগুলো 4156 কিলোমিটার সীমান্ত রয়েছে, তার মধ্যে বেশিরভাগই হলো পশ্চিমবঙ্গের সীমান্তে পড়ছে। সেটা এই পূর্বাঞ্চলের এই যে ত্রিপুরা, মিজোরাম এবং আসাম সহ যে 4টি রাজ্য আছে, সেই রাজ্যের কিন্তু অর্ধেকের কম সীমান্ত। আমি এখন দাঁড়িয়ে আছি পূর্বাঞ্চল সীমান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তের কালিকাপুর এলাকায়। একটি বিষয় কি, ওই পশ্চিমাঞ্চল এবং দক্ষিণ উত্তরাঞ্চলের যে পুশিনের ঘটনা ঘটছে, সেটা কিন্তু এই পূর্বাঞ্চলের ত্রিপুরা রাজ্যে ঘেঁষা যে সীমান্তগুলো রয়েছে, এই পর্যন্ত কিন্তু এই ধরনের পুশিন কিংবা অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে নাই। যার যদিও ঘটনা ঘটে না, কিন্তু বিজিবি কর্তৃপক্ষ কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। আমি এই সীমান্তের যে বিজিবি 2টি ব্যাটালিয়ন রয়েছে, ব্রাহ্মণবাড়িয়ার সরাইল 25 বিজিবি ব্যাটালিয়ন এবং ব্রাহ্মণবাড়িয়া সুলতানপুর 60 বিজিবি ব্যাটালিয়ন, এই 2 ব্যাটালিয়নের যে অধিনায়ক রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল শরীফুল ইসলাম এবং লেফটেন্যান্ট কর্নেল জব্বার আহমেদ, তাদের সাথে আমি কথা বলেছি। তারা জানিয়েছেন যে ব্রাহ্মণবাড়িয়ার হবিগঞ্জ এবং কুমিল্লার 130 কিলোমিটার সীমান্ত পথে এই পর্যন্ত কিন্তু তারা কিন্তু ওই পশ্চিমাঞ্চলের এই সমস্যার কারণে নারী, পুরুষ এবং বিভিন্ন যে পুশিনের চেষ্টা করছে, যাতে কোনো ধরনের পুশিন, মাদক এবং অস্ত্র, গোলাবারুদ সহ কোনো ধরনের সীমান্ত অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটাতে পারে, তারা কিন্তু সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। এবং সাধারণ যে সীমান্তবাসী রয়েছেন, সীমান্তবাসীদেরকে নিয়ে কিন্তু তারা জনসচেতনমূলক বিভিন্ন পাড়া, মহল্লা এবং বাজারগুলোতে তারা কিন্তু সেখানে সমাবেশ করছে এবং মসজিদগুলোতে মাইকিং করে। বুঝতে পেরেছি, অনেক ধন্যবাদ মিশু আপনাকে। মিলছে না আয় ব্যয়ের হিসেব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে জীবন ধারণ। স্বল্প আয়ের মানুষদের বেঁচে থাকাই কঠিন। এমন বাস্তবতায় বিশাল বাজেট দেওয়ার প্রস্তুতি নিয়েছে সরকার, যার আকার 9,38,000 কোটি টাকা। স্বাভাবিকভাবেই বড় হয়েছে ঘাটতির অঙ্ক। ধরা হয়েছে উচ্চাভিলাষী রাজস্ব লক্ষ্য, যা অর্জন নিয়ে আছে যথেষ্ট সংশয়। বিশ্লেষকরা বলছেন নিম্নবিত্তকে স্বস্তি দেয়াই হবে বাজেটের মূল চ্যালেঞ্জ। রিমন রহমানের রিপোর্ট। শরীরে বাসা বেঁধেছে জটিল রোগ, নষ্ট হয়েছে কর্মক্ষমতা, স্বামী থেকেও যেন নেই, ছোট্ট সন্তান ধরেছে সংসারের হাল। ব্যয় বাড়লেও সীমিত হয়েছে আয়ের সুযোগ, জন্ম থেকে বস্তিতে বসবাস। কিন্তু এমন দুর্দশা আর দেখেনি এই নারী। জানালেন বাজেটে কি গরিবদের ভাগ্য বদলাবে? গরিবকে সাহায্য করুক, আর যদি গরিবরে যদি সে সাহায্য করে, যদি দিতে পারে, সে নিজের হাত দিয়ে দেউ। যারা আছে তারা পায়, আর যারা নাই, সর্বহারা, তারা কিছুই পায় না। আমার মতন অনেক মানুষ আছে এখানে গরিব, যা করার মতন না। মূল্যস্ফীতির পারদ এখন ঊর্ধ্বমুখী, অর্থাৎ পণ্য এবং সেবার প্রকৃত দামের চেয়ে 9% বেশি ব্যয় করছে মানুষ। ব্যয়ের চাপে পড়েছে দেশের 4 থেকে 5 কোটি মানুষ। পভার্টির কারণটা কি? মূল কারণ হচ্ছে আমাদের কোভিড সময় থেকেই অর্থনীতি একটা সংকটকাল অতিক্রম করছে। দারিদ্র্য বিমোচন এটা রাতারাতি বিষয় নেই, এটা 2টা কাজ এখানে করণীয়। অর্থনীতির বিকাশটা করা যাবে কিনা, সেখানে আপনার একটু উদ্ভাবনী চিন্তা প্রয়োজন, নতুন প্রবৃদ্ধির চালক দরকার। ইচ্ছার কোনো কমতি নেই, তবে অর্থের সীমাবদ্ধতা এক কঠিন বাস্তবতা। এজন্য স্বাদ আছে, সাধ্য নেই অবস্থা। তারপরও বিশাল বাজেটের পথে নতুন সরকার। ব্যয় বিভাজনের লক্ষ্য করলে দেখা যায় পরিচালন ব্যয়ে 67% অর্থ রাখা হচ্ছে। এছাড়া এডিপি, ঋণ ও অগ্রিম এবং
খাদ্য হিসাবে যাবে অর্থ। বাজেট যত বড় করার চিন্তা হচ্ছে ততই বড় হচ্ছে ঘাটতির অঙ্ক। সবকিছু ঠিক থাকলে প্রস্তাবিত বাজেটে ঘাটতি প্রস্তাব করা হতে পারে 2,43,000 কোটি টাকা। যে অর্থটা ব্যয় করা হচ্ছে এটা কি সত্যিকার অর্থে আমরা আমাদের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ব্যয় করার ক্ষেত্রে এটা কি অতি প্রয়োজনীয় কি না? কারণ যেখানটায় আমাদের রাজস্ব আদায় তো রাতারাতি তো আর রাজস্ব বাড়বে না। ধরা হচ্ছে বড় রাজস্ব আয়ের লক্ষ্য বাজেট বাস্তবায়নে অর্থের সংস্থানের সবচেয়ে বেশি নির্ভরতা এনবিআরের উপর, তারপর অভ্যন্তরীণ ঋণ, বৈদেশিক ঋণ ও অন্যান্য উৎস। অভ্যন্তরীণ আয়ের ক্ষেত্রে আমদানি রপ্তানি শুল্ক, মূল্য সংযোজন কর বা ভ্যাট ও আয়কর এবং ভ্রমণ করে থাকছে নির্ভরতা। বাজেটে ব্যাংক খাত থেকে ধরা হচ্ছে বড় ঋণ লক্ষ্য, যার আকার দাঁড়াতে পারে 1,20,000 কোটি টাকা। বাংলাদেশের কর জিডিপি হার দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন নয়, এটা সারা পৃথিবীতে তলানির দিকে। তার মানে হচ্ছে যে এটার থেকে বেরিয়ে আসতে হবে, অর্থনীতিতে গতি সঞ্চার করা, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ানো, অর্থাৎ বিনিয়োগ বাড়ানো, উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান তৈরি করা। দরিদ্র মানুষদের সুরক্ষা সহায়তা কর্মসূচি বড় হচ্ছে, তবে দরকার সঠিক নীতি গ্রহণ। নানা সংকটের কারণে দীর্ঘ সময় ধরে দেশের মানুষের আয় তেমন বৃদ্ধি পায়নি, পক্ষান্তরে বেড়েছে মূল্যস্ফীতি। সরকারের তরফ থেকে বারবার বলা হচ্ছে আগামী বাজেট হবে অন্তর্ভুক্তিমূলক এবং সাধারণ মানুষের জন্য। প্রত্যাশা দেশে স্বস্তি ফিরুক, ভালো থাকুক সব মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। টিকা না পাওয়া শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে হাম। রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালের 47টি মৃত্যুর তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে। দেখা গেছে হামে মারা যাওয়া 61% শিশুর মৃত্যু হয়েছে টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই, আর যাদের বয়স হয়েছে তারাও নানা কারণে টিকা পায়নি। হাসান মির্জার প্রতিবেদন। আলতো পায়ে সবে হাঁটা শুরু, তখনই যেন সেই পায়ে বেড়ি পড়ায় এক ভাইরাস টেনে নিয়ে যায় হাসপাতালের 4 দেয়ালের ভেতর। 4 দিনের মাথায় মৃত্যু হয় জুবাইরের। এর 1 সপ্তাহ পর হামের টিকা দিতে ফোন করেন এক স্বাস্থ্যকর্মী, কারণ এর আগে টিকা না থাকায় ফেরত দেয়া হয় জুবাইরকে। ওষুধ নাই বিধায় আমরা পরে আর যাই নাই, তো 9 মাসের টিকাও নেওয়া হয় নাই, 15 মাসের টিকাও নেওয়া হয় নাই, মানে হামের টিকা যেটা ওইটাই নেওয়া হয় নাই। টিকা দেয় বাসায় বাসায় আইসা দেওয়া যায় না, ওই উনি ফোন দিচ্ছিল, ফোন দিয়ে বলছিল যে জুবাইরের 9 মাসের টিকাটা নিত, তো আমরা বলছি জুবাইর তো আর নাই। হামে মারা যাওয়া অনেক শিশুর গল্পই এমন, টিকা নিতে গেলে ফেরত দেয়া হয়েছে। কোনো শিশুর অসুস্থতা থাকায় টিকা নিতে পারেনি, পরে আর সেই টিকা নেওয়া হয়নি। মৃত্যুতে চুকাতে হয় যার মূল্য। আমার সবসময় দুঃখবোধ হয়, আমার মনে হয় যে যদি হামের টিকাটা দেওয়া ঠিক থাকতো, আমার সন্তান কোনোদিন এভাবে চলে যেত না। যে খোঁজটা আপনারা এখন নিচ্ছেন না, সে খোঁজটা যদি যখন টিকাগুলো আসে না তখন যদি একটু খোঁজগুলা নিতেন না, আজকে আমাদের সন্তানগুলা আমাদের কোল ছাড়া হয় না ভাইয়া। যখন আমরা মাসে পর মাস গেছি ওনাদের কাছে, তখন বলছে টিকা আসে নাই। তখন যদি টিকাগুলো দেওয়া হতো, আজকে আমাদের সন্তান আমাদের কোলে থাকতো। এতটুকু বাচ্চাকে কবরে যাওয়ার কথা ভাইয়া, কোন মা কি পারে সেগুলো মানতে? চোখের সামনে তার বাচ্চাটা আইসিইউ থেকে মারা যায়। টিকা দিতে 1 বার 2 বার 3 বার গেছি, অর্থাৎ 2-3 মাস পর এরকম গেছি, কিন্তু যাওয়ার পরে আমরা টিকা দিতেই পারলাম না এক পর্যায়ে। তো এর মধ্যে তো আবার এই হামের প্রকোপ বেড়ে গেল, আমাদের বাচ্চা আক্রান্ত হলো এবং আমার বাচ্চাটা আর কি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে এই কারণের উপরে। এবছর হামে প্রথম মৃত্যু রাজধানীর সংক্রামক ব্যাধি হাসপাতালে। ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মারা গেছে 47 জন। তাদের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে 29 জনের টিকা নেয়ার বয়সই হয়নি। বয়স হলেও টিকা পায়নি 13 জন, আর 1 ডোজ করে পেয়েছে 2 জন। 1 মাসের শিশুও মারা গেছে হামে। মায়েরা তো প্রথম দিকে কেউ বুঝতেই পারে না যে এটা হাম হইতে পারে। তারা মনে করেছে সিজনাল জ্বর বা শীতের পরে গরমটার থেকে জ্বরটা আসছে, বুঝতে পারে না। যার ফলে এই ডাক্তার সেই ডাক্তার, গ্রামের ওগুলা করে এত বেশি খারাপ করে ফেললো যে একদম কাশিটা খুব বেশি হয়ে গেল, কাশির থেকে নিউমোনিয়া হয়ে বাচ্চা অতিরিক্ত খারাপ হয়ে মারা গেল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে হামে মৃত্যুর 51 ভাগ 9 মাস বয়সের আগেই, আর 44 ভাগের মৃত্যু হয়েছে 9 মাস থেকে 4 বছরের মধ্যে। মারা যাওয়া অনেকেই অপুষ্টির শিকার এবং আগে থেকেই অন্য রোগে আক্রান্ত ছিল। 2 ডোজ টিকা পাওয়া কোনো শিশুর হামে মারা যাওয়ার তথ্য পাওয়া যায়নি। মায়ের আন্ডার নিউট্রিশন, বাচ্চার আন্ডার নিউট্রিশন, বাচ্চার ব্রেস্ট ফিডিং এর অভাব, এই সবগুলো মিলিয়ে কিন্তু আসলে একটা বাচ্চার ইমিউনিটি গ্রো করে। তো
তো আমাদের এই যে সমাজের আগেই যে প্রোটেকশনটা আমরা গ্যারান্টেড ধরে নিচ্ছি, এটা তো গ্যারান্টেড না, এটা তো নির্ভর করছে সে ব্রেস্ট ফিডিং পাচ্ছে কিনা এবং সেই ব্রেস্ট ফিডিংয়ে যথেষ্ট নিউট্রিশন রয়েছে কিনা। তো এই জন্য আন্ডার এইজ চিলড্রেন আক্রান্ত হওয়াতে অবাক হওয়ার কিছু নেই। দেশে হামের টিকা দেয়া হয় 9 ও 15 মাস বয়সে। টিকা দেয়ার বয়স এগিয়ে আনা হবে কিনা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। হাসান মিসবা, যমুনা নিউজ, ঢাকা। যমুনা নদীর পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুরের ইসলামপুর উপজেলার মুন্নিয়া দ্বীপচরে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। দরবেশ আলী ও রোশন আরা দম্পতি এই সংসার গড়েছেন 25টি বছর ধরে। চোখের সামনে যমুনায় বিলীন হতে যাওয়া ভিটা থেকে ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন তারা। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোজার ঠাঁই হবে কোথায়? আমাদের সুখের সংসার ছিল, নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। এখন আমরা অনেক কষ্টে বিড়া বাড়ি ত্যাগ করবেছি। এখন আমরা কই যাবো না যাবো নিজেও কইতে পারি না, আল্লাহ ছাড়া। মনের আক্ষেপ দুঃখ বুঝেন নাই, তো কষ্ট করে বাড়ি ঘর করলাম, থার বসে থইল না। অর্ধশত বছরের মুন্নিয়া দ্বীপচর 1.5 বছরের নদী ভাঙনে আজ অস্তিত্ব সংকটে। গত 2 মাসে শতাধিক বসতভিটা গেছে নদীতে। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে বিদ্যালয়, বাজার, মাদ্রাসা, মসজিদ, সৌরবিদ্যুৎ প্রকল্প ও বিদ্যুতের খুঁটি। এই বিজি ভিটার দ্বারা আছে, এটা হলো 35 বছরের ভিটা। এরপর থেকে ভাঙতেই আছে ভাঙতে এই পর্যন্ত আসছে। আগের ভিড়ে ভাঙে এই জায়গা 6 মাস ধরে আসি আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না আর অন্য জায়গা জানি। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছু হচ্ছে না। সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই অর্থ তুলে ও প্রবাসীদের সহযোগিতায় জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছিল চরবাসী। তবে অর্থ সংকটে বন্ধ হয়ে আছে সেই চেষ্টাও। আমরা যে টাকা উঠাইছিলাম এই টাকা বস্তা কেনার পরে আমাদের কাজ করব, এই টাকা আমাদের এলাকার নাই। 6 মাস ধরে চেষ্টা করতেছি, এনে আমাদের কোনো কাজ হইতেছে না, জায়গা যাইতে আছি। এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। নেক্সট কাজের পরে মরফোলজিক্যাল বিহেভিয়ার, হাইড্রোলজিক্যাল বিহেভিয়ারগুলোও টোটাল হিস্টোরি অ্যানালাইসিস করে এবং তারপর প্রকল্প নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো কাজ করে এখানে অর্থ ব্যয় ছাড়া খুব একটা ফলপ্রসূ পাওয়া যাবে না। নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, স্থায়ী বাঁধ ও নদী শাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক মুন্নিয়া চরকে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। যশোরের নাতনিকে ইফটিজিং প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত 9টার দিকে মনিরামপুরের শরমপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ইমামুল ঝিকরগাছা উপজেলার ফারাসতপুর গ্রামের বাসিন্দা। স্বজনদের অভিযোগ, ইমামুলের নাতনিকে গত বৃহস্পতিবার ইফটিজিং করে স্থানীয় রবিউল হোসাইন, রাকিব মেহেদি ও রাব্বি সহ কয়েকজন। এই ঘটনায় ঝিকরগাছা সদরের 6 নম্বর ওয়ার্ড বিএনপি সভাপতির কাছে অভিযোগ দেন ইমামুল। এই ঘটনাকে কেন্দ্র করে তার সাথে কথা কাটাকাটি হয় রবিউল হোসাইন সহ কয়েকজনের। এক পর্যায়ে তারা ইমামুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক ইমামুলকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। কুষ্টিয়ার রেলওয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার হলো ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে বিক্রি হওয়া 3 শিশু। 1 মাস আগে 3 শিশুকে অপহরণ করা হয় পোড়াদহ রেল জংশন এলাকা থেকে। এই শিশুদের ভিক্ষা করানোর উদ্দেশ্যে 20,000 টাকার বিনিময়ে বিক্রি করা হয় ঢাকার কমলাপুর রেল স্টেশনে। শিশু বিক্রি চক্রের 2 নারী সদস্যকে গ্রেফতার করেছে রেলওয়ে পুলিশ। চক্রের সাথে জড়িত বাকি সদস্যদের গ্রেফতারে তৎপরতা চলছে। 1 মাস আগে এই 3 শিশুকে অপহরণ করা হয় কুষ্টিয়া মিরপুর উপজেলার পোড়াদহ রেল জংশন এলাকা থেকে। এখনো চোখে মুখে তাদের আতঙ্ক, বলছিল সেই ভয়ের কথা। কোন মেলা শিশু বাচ্চারা ছিল, তারপরে উগের বলছিল আমাদের হলো ভিক্ষা করো, নাহলে 5,000 টাকা প্রতিদিন টাকা জমা, নাহলে তোমরা মার খাবা।
কয়েকদিনের ব্যবধানে একই এলাকার 3 শিশু হারিয়ে গেলে নিরুপায় হয়ে পড়ে হতদরিদ্র পরিবারগুলো। উপায় না পেয়ে দ্বারস্থ হয় পোড়াদহ রেলওয়ে থানায়। টুটুলের বউ ফতে চুরি করে নিয়ে গেছে স্টেশনের থেকে আমার ছেলে। ওরা খেলা খেলছিল ফুটবল, আর তারপরে নিয়ে চলে গিয়ে ক্যাশ করে তারপর পুলিশের হেফাজতে ধরলাম, না হলে পাবো না ছেলে। বলে রাজশাহী থেকে বলে ঢাকায় নিয়ে গেছে, ঢাকায় নিয়ে যা বিক্রি করেছে। গ্রেপ্তার হওয়া পাচারকারী চক্রের 2 নারী সদস্যের দেয়া তথ্যের ভিত্তিতে 3 শিশুকে উদ্ধার করা হয় ঢাকার একটি সেফ হোম থেকে। শিশু বিক্রির এই চক্রের সাথে আরও যারা জড়িত তাদের ধরতে কাজ করছে পুলিশ। যেটা একটা সিন্ডিকেট, যারা বাচ্চা বিক্রি করে এদেরকে দিয়ে অথবা বাচ্চা কিনে বিক্রি করে, এটা প্রমাণিত। এটা বড় কি ছোট সেটা জানি না, তবে এটা একটা চক্র। মূল আসামি যার নাম আমরা পেয়েছি তদন্তে, তাকে আমরা গ্রেপ্তার করলে তাকে জিজ্ঞাসাবাদে আরো বড় কিছু আবিষ্কার হতে পারে। পাচার হয়ে গেছে অনেক আগে, তো উদ্ধার হয়েছে। আমাদের কাছে দুপুরে আমার কাছে ফোন দিয়েছে যে আপনি আসেন, আপনার উপস্থিতিতে আমরা গার্ডিয়ানদের কাছে আমরা বাচ্চা দিয়ে দেব। সিফাতের মা শেফালি খাতুনের দায়েরকৃত মামলায় পাচারকারী চক্রের সদস্য ফতে আক্তারকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। এছাড়াও গ্রেপ্তার করা হয়েছে শাহনাজ বেগমকে। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া। যে বয়সে স্বপ্ন দেখার কথা, নিজের ভবিষ্যৎ গড়ার কথা, সে বয়সেই শেকলবন্দি জীবন কাটছে মানিকগঞ্জের এক তরুণীর। একসময় পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু মানসিক ভারসাম্য হারানোর পর প্রায় 3 বছর ধরে বাড়ির উঠানের একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয় তাকে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। মেয়ের নিরাপত্তার কথা ভেবেই বেঁধে রাখতে বাধ্য হওয়ার কথা বলছেন মা বাবা। একসময় যে চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, আজ সেই চোখে শুধুই শূন্যতা। যে পা একদিন পুলিশের পোশাক পরে দেশের সেবায় ছুটে চলার স্বপ্ন দেখত, সেই পায়ে আজ শেকল। বাড়ির উঠানের এই গাছ ঘিরেই এখন সীমাবদ্ধ আখি আক্তারের পৃথিবী। শিকল মুক্ত ভাবে চলতে চাও না তুমি? হ্যাঁ চাও। চাই। আমার শিকল খুলে ধরুন খারাপ যাত্রা নিয়ে যান খোলা, ওই যে কয় আমার নাক বড়, আমি ভালো ছাত্রী, এই যে হেসেরা খারাপ ছাত্রী ছাড়া তো মনে হয় সরকারি স্কুলে ছবি করছি। আমি এই আবল তাবল হয়েছে কত করবো নেন দিই পড়ালেখা, আবার মেঘেও বিজাইছে, আমার খাওয়ারটাও দেয় না। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদরা গ্রামের এই তরুণী স্থানীয় তেওতা একাডেমিতে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। স্বপ্ন ছিল পুলিশ সদস্য হওয়ার, কিন্তু এসএসসিতে অংশ নেওয়ার আগেই মানসিক ভারসাম্য হারিয়ে থমকে যায় পথ চলা। 3 বছর ধরে শিকলবন্দি হয়ে কাটছে জীবন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। হোটেলে কাম করি 300 টাকা দিন, তাহলে আমার সংসারটা চালানো, চিকিৎসা করবো কেন? আর কিস্তি মিস্তি তুললে তো দেবো ক্লান্ত, দিয়ে পারি না চিকিৎসা করি না। লাখ 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 টাকার দরকার, আমি পাবো না। আমি চিকিৎসা করে ভাবতেছি না। আবার এই যে ঘরের মধ্যে যদি আটকায় থুই তো ফাঁস নিতে চাই। সারাদিন বাইরে রাহি, রাতে আবার ঘরে নিয়ে তালা দিচ্ছি। তালা দিলেন কেন? তালা দিয়ে জায়গায় জায়গায় চলে যায়, গালাগালি পরে, এই বাসাল যায়, বুয়ালি যায়, শিবালা যায়। স্থানীয়রা বলছেন চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারে আখি। তাই প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। টাইফয়েড হয়েছিল, তারপর থেকে গার্জিয়ান তো আসলে ওইরকম সচেতন না, তারা কবিরাজ এটা ওটা এক একজনের কাছে নিছে, তো আস্তে আস্তে এরকম বাড়ছে আর কমে নাই, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। যদি এই সরকার আখির পাশে এসে দাঁড়ায় এবং একটু সহযোগিতা করে, হয়তো পরিবারটি বেঁচে যাবে। আখির শেকলবন্দি জীবনের কথা জানতে পেরে তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা অবশ্যই তার বিষয়ে খোঁজ নেব এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব। এবং আমি অনুরোধ করব যে সব পরিবারে মানসিক রোগাক্রান্ত এই রোগীরা আছেন, তাদেরকে বোঝা মনে না করে আপনি যদি না পারেন তার চিকিৎসা করতে আমাদেরকে অবহিত করুন। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আখির জীবন আজ সীমাবদ্ধ বাড়ির উঠান ঘিরে। পরিবারের আশা প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তাদের একমাত্র মেয়ে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ। দেশের 32টি জেলার 100 উপজেলা চরাঞ্চলে 1.5 কোটিরও বেশি মানুষের বসবাস। তবে স্বাধীনতার 55 বছর পেরোলেও শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকেই পিছিয়ে এই অঞ্চলের মানুষ। চরাঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামোগত উন্নয়ন সহ স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চর মন্ত্রণালয় ও বাজেটের দাবি করেছে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন।
ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলার 72% মানুষের বসবাস দারিদ্র সীমার নিচে। শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকেই পিছিয়ে এই অঞ্চলের মানুষ। শুধু মৌলিক চাহিদাই নয়, প্রকৃতি ও রুড়ো এই জনপদের সাথে। তীব্র নদী ভাঙনে প্রতিবছর সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে গড়ে 2500 পরিবার। এছাড়া প্রতিনিয়তই এই অঞ্চলের মানুষ টিকে আছে বন্যা, খরা, তীব্র শৈত্যপ্রবাহ সহ নানা দুর্যোগের সাথে যুদ্ধ করে। 33 বার বাড়ি ভাঙছি আমি। 18 বিঘা সম্পত্তি, তার মধ্যে আমার 17 বিঘা চলে গেছে নদীর গর্ভে, আর 1 বিঘা মাটি কিন্তু আমার বাড়ি। শহরের মধ্যে সমস্যা সেই খারাপ। ছোট থেকে পড়বার না পাই বিয়ে দিই, বয়সে নিতে বিয়ে দিই। ভোটের সময় আমাদের অধিকার থাকে, কিন্তু ভোট চলে গেলে আমাদের কোনো অধিকার নেই, কেউ আমাদেরকে দেখতেও আসে না। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার 55 বছর পেরোলেও কুড়িগ্রাম সহ দেশের অন্যান্য চরাঞ্চলগুলোতে নেই কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বিশেষায়িত নীতিমালা কিংবা দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা। এছাড়া নেই সুনির্দিষ্ট বাজেটও। বরাদ্দ যা হয় শহরের মানুষের সব কিছু খায়, এলাকার মানুষ যেমন আর তেমনই হলো, গরিব গরিবই হলো, বড় লোকই হলো। দুর্যোগ হলে বন্যা হলে তখন অনেকেই ত্রাণ দেয়, ত্রাণ দিলে ত্রাণটা খাইলে শেষ, আর কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। সরকার যে বাজেট করে, শহর থেকে ওই বাজেট খেতে খেতে চরের মানুষ কোনো বাজেটে পায় না, নাগরিক সুবিধা বঞ্চিত থাকে। সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য যেমন আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে, তেমনি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দরকার আলাদা চর মন্ত্রণালয় এবং বাজেট। চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তখন সমস্ত কাজগুলো জীবনমান উন্নয়নে অর্থাৎ চরবাসীর জন্য এটা কার্যকর হবে। এই জন্য আমাদের দাবি চর বিষয়ক মন্ত্রণালয় চাই এবং করতে হবে। আলাদা বাজেট থাকে, তাহলে এই বাজেটের মধ্য দিয়ে হলেও চরবাসীকে আমরা উপকার করতে পারবো। সরকারি বেসরকারি সংস্থার তথ্যমতে দেশের 32টি জেলার 100টি উপজেলার চরাঞ্চলে 1.5 কোটিরও বেশি মানুষের বসবাস। এসব জেলায় বন্যা, নদী ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বছরে প্রায় 1 লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $25 কোটি। জারিন অর্নি, যমুনা নিউজ। গোপালগঞ্জ পৌর শহরের পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। পরিবেশ দূষণ আর জমে থাকা কচুরিপানায় স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ। ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর সচেতনতার অভাবে খালটি এখন শহরের জন্য অভিশাপ। কচুরিপানায় ঠাসা বিস্তীর্ণ এই জলাশয় কোনো ডোবা বা মরা পুকুর নয়, বরং পাচুরিয়া খাল। গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটি মিশেছে টুঙ্গিপাড়ার বর্ণি বাওরে। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, কিন্তু পরিবেশ দূষণ আর সংস্কারের অভাবে পাচুরিয়া খাল এখন রীতিমতো ভাগাড়। অন্তত 2 কিলোমিটার ঢাকা পড়েছে ঘন কচুরিপানায়। আবর্জনার স্তূপ জমে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। উৎকট গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। তার উপর মশামাছির উপদ্রব তো আছেই, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ বাড়ছে। এই কচুরি ছাতিনতলা থেকে শুরু করে পাচুরিয়া নিউ মার্কেট, তোমার মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। যে সরকার থেকে অনেক জায়গায় ঘাটও আছে, এই ঘাটও ব্যবহার করা যাচ্ছে না, মানুষ নামতে পারছে না জলে। তারপরে ট্যাপের যে লাইন, পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছি না ঠিকমতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছি না। বারবার বলার পরও খালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। আবর্জনার স্তূপ অপসারণ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা ও সংস্কারের দাবি স্থানীয়দের। কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো এই বড় তার ফনা। তারপরে যে পরিমাণে মশামাছি হচ্ছে, থাকার মতন কোনো পরিবেশই নেই। মশার উপদ্রবতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। বিগত কয়েক বছর, 1.5 বছর 2 বছর ধরে এইভাবে পড়ে আছে। সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। পৌর কর্তৃপক্ষের আশ্বাস, খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে, তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দিব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। মধুমাসে চট্টগ্রামে এখন মৌসুমি ফলের সমারোহ। রসালো ফলের মোমো গন্ধে মাতোয়ারা বন্দনগরী। বিদেশ থেকে আমদানি করা ফলের দাম চড়া বলে ক্রেতাদের কাছে দেশীয় ফলের চাহিদা বেশি। বিভিন্ন অঞ্চল থেকে ট্রাকে ট্রাকে ঢুকছে ফলমূল, পাইকারি ও খুচরায় বেচাকেনার জমজমাট।
কুমিল্লা, চাঁদপুর, কোম্পানিগঞ্জ সহ বিভিন্ন স্থান থেকে প্রতিদিন তাল আসছে চট্টগ্রামে। বন্দরনগরী স্টেশন রোড যেন তালের রাজ্য। এখান থেকে পাইকাররা কিনে বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন। সিজন ভালোই কাটছে, আল্লাহ দিলে ভালোই, ব্যবসা ভালোই হয়েছে। খেয়ে যাচ্ছি, আমরা এখন নিয়ে যাব বাসার জন্য। তাহলে এই জিনিসটা আমাদের সামনে আসছে, আমাদের খাওয়ার সুযোগ হয়েছে বলে আমরা এটা করতেছি। আল্লাহর অশেষ দানেরগুলো আর কি, সেই আর কি, সেজন্য নিচ্ছি, বাচ্চার জন্য নিচ্ছি বাসায়। বছরে আমাদের একবার দুইবার হলো আমরা খাই, এটা আলাদা একটা স্বাদ আছে, মজা আছে। মধুমাস জ্যৈষ্ঠ মানেই মৌসুমি ফলের সমাহার। আম, কাঁঠাল, লিচু, আনারস সহ নানা ধরনের ফলমূলে সয়লাব চট্টগ্রামের সবচেয়ে বড় পাইকারি বাজার ফলমন্ডি। বিদেশি ফলের তুলনায় দাম কম বলে ক্রেতাদের কাছে চাহিদাও বেশি। দামটা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো। দামটা মনে করেন 60 থেকে 80 টাকা 70 টাকা বিক্রি হতেছে। সবার একটা থাকবে, আগ্রহ থাকবে দেশি ফল নেওয়ার জন্য। তো দেশি ফল তো অবশ্যই ভালো হবে। বিদেশি ফলের সাথে দেশি ফলটা মিলবে না কখনো। দেশি ফলের টেস্ট এটা অন্যরকম থাকবে। বাইরে থেকে আসলে অনেকদিন লেট হয়, এখানে কেমিক্যাল যুক্ত হয়। নিম্নবিত্ত মধ্যবিত্ত আমাদের ক্রয় ক্ষমতার মধ্যে আছে এখন। দেশীয় ফলের দাম তো একটু কমই হয়, বিশেষ করে যেমন এই ধরনের এলাকাগুলোতে একটু দাম কম আছে। আপেল, কমলা, মাল্টা, আনারসহ অর্ধশতাধিক ফল আমদানি হয় বিদেশ থেকে, যা মিলছে ফলমন্ডির সব দোকান এবং আড়তে। তবে শুল্ককর বৃদ্ধির পর থেকে দাম চড়া। যেমন পাইকারিতে আনার 450 টাকা, আপেল 350 থেকে 380, মাল্টা 300 আর আঙ্গুর বিক্রি হচ্ছে 650 থেকে 700 টাকায়। খুচরা পর্যায়ে আরও বেশি। অতিরিক্ত দামের কারণে বিক্রি তুলনামূলক কম। এখন কম হইতেছে আমদানি, এখন কম হইতেছে ব্যাট বাড়ার গতিকে এখন কম হইতেছে। ব্যাট বেশি তো এখন। সরকার যদি ব্যাটটা আরো কমায় দেয় তাহলে হয়তো আমরা কম দামে কিনলাম, কম দামে বেচলাম। এখন যদি বাড়ায় তাহলে তো আর কোনো সুযোগ নেই। ফল দাম বাড়িয়ে যাওয়ার কারণে খুচরা কাস্টমারদের খাওয়ার উপযোগী হয়, মানে কি কম খাচ্ছে ওরা। জুবায়েদ ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম। ফিলিপাইনের 7.8 মাত্রার শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 37 জনে, আহত 1.5 শতাধিক। শুধুমাত্র সকসার্জিন অঞ্চলে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে 31টি মরদেহ। এখনও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন। দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এই তথ্য। 10,000-এরও বেশি বাসিন্দা হারিয়েছেন ঘরবাড়ি। সোমবার স্থানীয় সময় সকালে দক্ষিণ ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে আঘাত হানে ভূমিকম্পটি। ভূপৃষ্ঠ থেকে মাত্র 6.5 মাইল গভীরে ছিল উৎপত্তিস্থল। কম্পনের পর 1 থেকে 6 মাত্রা প্রায় 140টি আফটার শক অনুভূত হয় আশপাশের অঞ্চলগুলোতে। সাময়িকভাবে সুনামি সতর্কতা জারি করা হয় ফিলিপাইন সহ এশিয়ার কয়েকটি দেশে। আয়তনের দিক থেকে ফিলিপাইনের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ মিন্দানাওতে আনুমানিক 2.5 কোটি মানুষের বসবাস। বিধানসভার পর এবার লোকসভাতেও ভাঙন দেখা দিয়েছে মমতা ব্যানার্জির তৃণমূল কংগ্রেসে। দলটির 20 এমপি এবার বিজেপি নেতৃত্বাধীন ক্ষমতাসীন জোট এনডিএ থেকে সমর্থন দেওয়ার ঘোষণা দিয়েছে। এদের মধ্যে বারাসাতের এমপি কাকলি ঘোষ দস্তিদার, বীরভূমের শতাব্দী রায় সহ অরূপ চক্রবর্তী, শর্মিলা সরকার, জুন মালিয়ার মতো আলোচিত নেতা নেত্রীরা রয়েছেন। এ নিয়ে লোকসভায় তৃণমূলের মোট 28 এমপির মধ্যে আর বাকি থাকলো 8 জন। অনুগতদের মধ্যে অভিষেক ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছাড়াও রয়েছেন সৌগত রায়, সায়নী ঘোষ, মহুয়া মৈত্র ও কীর্তি আজাদের মতো এমপিরা। রোববার রাতেই দিল্লিতে গোপন বৈঠকে বসেছিলেন তৃণমূল বিদ্রোহীরা। পরে সোমবার দুপুরে বিজেপি নেতা ভূপেন্দ্র যাদবের বাড়িতে আরও এক দফা বৈঠকের পর সেখানে যোগ দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায়ও দিল্লিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিদ্রোহী শতাব্দী রায়ের বাসভবনে ফের বৈঠকে বসেন তৃণমূলের বিদ্রোহীরা। লোহিত সাগর থেকে ইসরায়েল, মধ্যপ্রাচ্যের প্রায় প্রতিটি বড় সংঘাতে এখন আলোচনায় একটি নাম হুতি। ইয়েমেন ভিত্তিক এই সশস্ত্র গোষ্ঠী কেবল আঞ্চলিক শক্তিগুলোকেই নয়, চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের মতো দেশকেও। প্রশ্ন হচ্ছে, বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটিতে অবস্থান করেও কিভাবে এত বড় অস্ত্র ভাণ্ডার গড়ে তুলেছে হুতিরা? কোথা থেকে আসে তাদের ক্ষেপণাস্ত্র, ড্রোন আর যুদ্ধ সরঞ্জাম? আনুষ্ঠানিক নাম আনসার আল্লাহ, যার অর্থ আল্লাহর সমর্থক। হুতি একটি শিয়া ইসলামপন্থী রাজনৈতিক ও সামরিক সংগঠন, যার 90 দশকে ইয়েমেনে জন্ম নেয়। তবে এই হুতিদের নেপথ্যে কারা, কিভাবে এত শক্তিশালী হয়ে উঠেছে এই গোষ্ঠী? 1 দশক আগেও হুতিরা ছিল ইয়েমেনের একটি আঞ্চলিক বিদ্রোহী গোষ্ঠী, কিন্তু 2014 সালে রাজধানী সানা দখলের পর বদলে যেতে শুরু করে তাদের সামরিক সক্ষমতা। বর্তমানে তাদের কাছে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ ক্ষেপণাস্ত্র, দূরপাল্লা ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল, বিমান বিধ্বংসী অস্ত্র এবং বিপুল পরিমাণ ল্যান্ডমাইন।
বিশ্লেষকদের মতে হুতিদের সামরিক শক্তির প্রধান ভিত্তি ইরান। বহু বছর ধরে গোষ্ঠীটিকে অস্ত্র, প্রযুক্তি, প্রশিক্ষণ ও গোয়েন্দা সহায়তা দিয়ে আসছে তেহরান। অভিযোগ পশ্চিমা দেশগুলোর। গুঞ্জন, হুতিদের অস্ত্র সহায়তা দেয় উত্তর কোরিয়াও। জাতিসংঘ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্তে বারবার উঠে এসেছে ইরানি নকশার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং অস্ত্রের যন্ত্রাংশের উপস্থিতি। লোহিত সাগর আর আরব সাগরে বিভিন্ন সময়ে আটক করা চালানগুলোতেও পাওয়া গেছে হাজার হাজার রাইফেল, লাখ লাখ গুলি, ড্রোনের যন্ত্রাংশ এবং ক্ষেপণাস্ত্রের উপাদান। তবে এখন শুধু অস্ত্র পাচারের উপর নির্ভর করে না হুতি। গবেষণা বলছে গত কয়েক বছরে ইয়েমেনের ভেতরে তারা গড়ে তুলেছে অস্ত্র কারখানা। বিশ্লেষকদের ভাষায় হুতিদের সবচেয়ে বড় শক্তি হলো অস্ত্র তৈরির নেটওয়ার্ক। বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা যন্ত্রাংশ, ইলেকট্রনিক উপাদান ও কাঁচামাল ইয়েমেনে পৌঁছানোর পর সেগুলো একত্র করে তৈরি করা হয় ড্রোন, রকেট এবং বিভিন্ন অস্ত্র। এখন প্রশ্ন উঠেছে, হুতিরাও কি হামাসের মতো নিজেরাই অস্ত্র তৈরি করতে পারে? বিশ্লেষকরা বলছেন কিছু ক্ষেত্রে পারে, আবার কিছু ক্ষেত্রে হামাসের চেয়ে উন্নত সক্ষমতা অর্জন করেছে তারা। হামাস যেখানে মূলত স্বল্প পাল্লার রকেটের উপর নির্ভরশীল, সেখানে হুতিরা ব্যবহার করছে দূরপাল্লার ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। তবে উন্নত ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন, গাইডেন্স সিস্টেম এবং উচ্চ প্রযুক্তির কিছু উপাদানের ক্ষেত্রে এখনও ইরানি সহায়তা গুরুত্বপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। আজ শুরু হচ্ছে বাংলাদেশ অস্ট্রেলিয়া 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। সকাল 11টায় প্রথম ওয়ানডেতে মিরপুর শেরি বাংলা স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। জয় দিয়েই সিরিজটা রাঙাতে চান মেহেদী হাসান মিরাজ। অজি অধিনায়কও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে প্রস্তুত। জস ইংলিশকে কি বলছেন মেহেদী হাসান মিরাজ? আজ হেসে নাও, সিরিজ শেষে ট্রফি হাতে আমি হাসব। অধিনায়ক হিসেবে টানা 3 সিরিজ জিতে মিরাজ যে ফর্মে আছেন, এই আত্মবিশ্বাস তো তার থাকতেই পারে, সেটাই তো স্বাভাবিক। 5 বছর পর বাংলাদেশে কোনো সিরিজ খেলতে এসেছে অস্ট্রেলিয়া। ওয়ানডে সিরিজ 1.5 দশক পর। যে কোনো দিনে যে কোনো বিবেচনায় এই সিরিজ ঐতিহাসিক। জয় দিয়েইটাই সিরিজটা রাঙাতে চান টাইগার ক্যাপ্টেন। অজি ক্যাপ্টেনও বাংলাদেশের উইকেটের চ্যালেঞ্জটা নিতে চান। হ্যাঁ, অবশ্যই আমরা সবাই অনেক এক্সাইটেড যে আফটার লং টাইম আমরা অস্ট্রেলিয়ার সাথে সিরিজ খেলছি, এবং অ্যাজ এ ক্যাপ্টেন হিসাবে আমিও অনেক এক্সাইটেড। এবং আমার কাছে মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো একটা চ্যালেঞ্জ শুরু হতে যাচ্ছে। I think it's always challenging when we play Bangladesh. I think they're a very well-rounded side. বাংলাদেশে খেলা সবসময় চ্যালেঞ্জিং। তারা দারুণ অলরাউন্ডিং সাইড। তারা ভালোভাবে হোম কন্ডিশন ব্যবহার করে। I think what we do have is an immense belief. So এক সময় বাংলাদেশ মানেই ছিল স্পিন বোলিং উইকেট। সময়ের বদলে পেস দিয়েই শিকার ধরে টাইগাররা। তাই প্রথম ওয়ানডের একাদশে 3 জন পেসার থাকার সম্ভাবনাই বেশি। তানজিদ তামিমের সাথে ওপেন করতে পারেন সাইফ হাসান। সৌম্যের বদলে খেলবেন মোসাদ্দেক। 3-এ শান্ত, 4-এ লিটন, 5-এ হৃদয়, 6-7-এ মিরাজ মোসাদ্দেক। অধিনায়কের কথায় আভাস মিলল একাদশে সুযোগ নাও মিলতে পারে রিশাদ হোসেইনের। যদিও বিগ ব্যাশ খেলায় লেগির বন্দনায় অজি অধিনায়ক। হ্যাঁ, রিশাদ অবশ্যই আমাদের অনেক ইম্পর্টেন্ট একটা বলার, এবং আমরা ওকে অবশ্যই ট্রাস্ট করি। কিন্তু আপনি একটা জিনিস দেখতে হবে, T20 ওডিআই কিন্তু ডিফারেন্ট ফরম্যাট। ওডিআইতে কিন্তু আপনার অনেক সময় রান চেক দিতে হয়, অনেক সময় উইকেট নিতে হয়। সো আমার কাছে মনে হয় ওর আরও কিছু ইমপ্রুভ করতে হবে। ও যদি আরও ভালো ইমপ্রুভ করে, এটা আমাদের জন্য অনেক হেল্প হবে। সে ভালো বোলার, বিগ ব্যাশে খেলেছে, তাকে নজরে রাখার জন্য আমাদের হাতে কয়েকজন আছে। ম্যাথিউ ওয়েড আছে, নাথান এলিসও একসাথে হোবার্টে খেলেছে। অবশ্যই ওকে নিয়ে আমাদের আলোচনা হবে। দুই অধিনায়কই স্পোর্টিং উইকেটে খেলার প্রত্যাশা করছেন। সাউথ আফ্রিকা বিশ্বকাপের প্রস্তুতি এই ধরনের সিরিজ থেকেই নিতে চান মেহেদী হাসান মিরাজ। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। দর্শক, এই ছিল যমুনা নিউজে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।